ইফতি, আমি জানি আমি অনেক বড় একটা ভুল কাজ করে ফেলেছি তোমাকে অবিশ্বাস করে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি যদি সত্যিটা জানতাম তাহলে নিশ্চয়ই তোমার সাথে এরকম ব্যবহার করতাম না। তোমার প্রতি এমনিতেই আমার রাগ ছিল এবং সেটার বহিঃপ্রকাশ এইভাবে ঘটবে ভাবতেও পারিনি। ইফতি ঘুম ভাঙল আনুমানিক রাত 10টার দিকে। তাকিয়ে দেখলো তার পা ধরে কে যেন কান্না করছে আর আবুল তাবুল কথা বলছে। কণ্ঠ শুনে মনে হচ্ছে এটা নিহা ম্যাডাম। তার যেহেতু জ্ঞান ফিরেছে তাই তার পা কেবল একটু নাড়িয়ে ছাড়, আর অমনি নিহা টের পেয়েছে যে ইফতির জ্ঞান ফিরেছে। ঠিক সেই সময় নিহা ইফতির মুখের কাছে এসে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও ইফতি, আমি আসলে বুঝতে পারিনি তোমার উপর রাগ ছিল আর তুমি আমাকে যে ফাঁদে ফেলে এখানে এনেছো, তাই ভাবছিলাম এটা হয়তো তুমি করেছো, কিন্তু আমার ভাবনা ভুল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কান্না করতে করতে বলল নিহা। ইফতি তার ছেলের সুরে বলল, ক্ষমা? আর আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আপনি যে কাজ করেছেন তার কি ক্ষমা পাওয়া যায়? আমি জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা নাই, তাও তুমি আমাকে ক্ষমা করো ইফতি। নিহা কান্না করেই যাচ্ছে। ইফতি রেগে গিয়ে বলল, আপনার কি কোনো কমন সেন্স নেই যে আমার সাথে এক ঘরে থাকলো একটা ছেলে, তাও কিছু করলো না? সেই ছেলে কেমন হতে পারে? ক্ষমা তো আমি আপনাকে কোনো দিনই করব না। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করো, বললাম তো ভুল হয়ে গেছে। না, কোনো দিন না। আর শোনেন, যেভাবে কাপড় পরেন তাতে মনে হয় আপনার সানি লিওন হওয়ার খুব ইচ্ছা। এতই যদি ইচ্ছা থাকে সবাইকে ওইভাবে না বুঝিয়ে আমাকে বললেন, আমি ব্যবস্থা করে দিব। আপনাকে বলছি একটু ভালোভাবে ভালো কাপড় পরবেন। ফ্রিতে আপনার শরীরকে মানুষকে দেখাবেন না। বাঘের থাবার সামনে মাংস রাখলেন আর পরে বাঘ খেয়ে নিলেই বাঘের সব দোষ। ইফতির কথা শুনে নিহা আরও বেশি কান্না করতে শুরু করে দিল। আবারও পা ধরে ক্ষমা চাইল, কিন্তু ইফতি উত্তরই দিল না। দেখতে দেখতে প্রায় রাত্রি 12টা বেজে গেল। তখন ইফতি খুব ক্ষুধা লেগেছে, বুঝতে পারছিল না সে এখন কি করবে। রুমে শুধু ইফতি আর নিহা। নিহা চেয়ারে বসে আছে ইফতির দিকে তাকিয়ে। সে মনে হয় ইফতির মুখ দেখেই বুঝে ফেলেছে যে ইফতির খিদে পেয়েছে, আর সে আসার সময় ইফতির জন্য খাবারও নিয়ে এসেছে, কিন্তু ইফতি তা জানে না। তারপর সে খাবার বের করতে লাগলো। বের করে ইফতির দিকে এগিয়ে দিল আর বলল, নাও খেয়ে নাও, বললেই তো পারো আমার খিদা লাগছে। আমি আপনার খাবার খাবো না, আর আমার খিদে নেই। মুখে এই কথা বললেও ইফতির খুব ইচ্ছা হচ্ছিল খাবার খেতে। এমনিতেও খিদা লাগছে, সে কেমন যেন হয়ে যায়। তখন নিহা আবারও বলল, না, তোমাকে খেতে হবে। না, আমি খাবো না। এই বলে ইফতি মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। এবার নিহা যা করলো তার জন্য ইফতি কোনো দিনও প্রস্তুত ছিল না, আর কোনো দিন এমন কিছু ভাবেও নাই যে নিহা তার সাথে এটা করতে পারে। নিহা ইফতির মুখটা 2 হাত দিয়ে ধরে নিজের মুখের কাছে নিয়ে যাচ্ছিল। নিহা যখন ইফতির মুখের 2 পাশে হাত দিয়ে ধরলো, তখন মনে হলো ইফতির শরীর দিয়ে বিদ্যুতের শক বয়ে গেল। তখন ইফতি তার চোখ 2টা বন্ধ করে নিল। তারপর নিহা ইফতির ঠোঁট তার ঠোঁটের উপরে নিয়ে গেল। তাদের 4টা ঠোঁট এক হয়ে গেল। তখন ইফতির চোখ 2টা বন্ধ। ইফতি চোখটা খুলে দেখলো যে তার ঠোঁটের সাথে নিহার ঠোঁট লেগে আছে। তারপর নিহা ইফতির ঠোঁট ছেড়ে দিয়ে বলল, নাও, তোমার স্বপ্ন আমি সত্যি করে দিলাম। এবার লক্ষ্মী ছেলের মতো খাবারগুলো খাও, না হলে কিন্তু আমি অন্য উপায় অবলম্বন করব। ইফতি তো নিহার কথা শুনে ভয় পেয়ে গেল আর ভাবতে লাগলো, এই মেয়েকে আর বিশ্বাস নেই, যখন যা খুশি তাই করতে পারে। তাই ভাবলাম খেয়ে নেই, খিদেও প্রচুর পেয়েছে। কিন্তু নিহার প্রতি তখনও ইফতির রাগ কমে নাই। সে যে করেই হোক তার অপমানের প্রতিশোধ সে নিবে। তারপর ইফতি খেয়ে নিল। ইফতি খাওয়ার সময় লক্ষ্য করলো নিহা তার দিকে একভাবে তাকিয়ে আছে, আর সে ইফতির খাওয়া দেখছে। ইফতি খেয়ে বুঝলো যে নিহা একদম পাক্কা রাঁধুনি। তারপর ইচ্ছা না থাকা সত্ত্বেও নিহার সাথে কথা বলল, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে খাবার খাওয়ানোর জন্যে। কি বলো? ধন্যবাদ পাওয়ার মতো তো আমিও কিছু করি নাই। আর দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে করেছি। ক্ষমা? আর আপনাকে কোনো দিনও না। যতদিন বেঁচে থাকবো ততদিন আপনি যা পাবেন তা হলো ঘৃণা। ইফতির এই কথা শুনে নিহা কান্না শুরু করে দিল আর দৌড়ে রুম থেকে বাইরে চলে গেল। বাইরে অপেক্ষা না করে হোটেলে চলে গেল। আর ইফতি ভাবছে কাল সকালে তো তারা ঢাকায় ফিরে যাবে, তাই হয়তো চলে গেল, হয়তো তার প্যাকিং করা বাকি আছে। ইফতি মনে মনে ভাবতে লাগলো, নিহা ম্যামকে আমি বোঝাবো কষ্ট জিনিসটা কেমন, মানুষ অপমানিত হলে কেমন লাগে। কিন্তু আবার পরক্ষণেই ভাবতে লাগলো, আসলে
সে তো আর আমাকে নিজের ইচ্ছেই কিছু করেনি। যা করছে সেখানে অন্য কোনো মেয়ে হলেও তাই করত। শুধু শুধু তাকে কষ্ট দিয়ে কী লাভ? আর আমি তো তাকে ভালোবাসি। তাকে কষ্ট দিলে তো তার চেয়ে বেশি কষ্ট আমি পাবো। এসব কথা ভাবছিল ইফতি। এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার প্রাণের ছোট আপু অর্থাৎ রিয়া কল দিয়েছে। ইফতি কলটা ধরল। রিয়া একটু অভিমানী কণ্ঠে বলল, কিরে, বিয়ে করার আগেই বউকে পেয়ে আমাকে ভুলে গেলি? এখন তো বিয়ে পড়েই আছে। হ্যাঁ, ভুলেই গেছি। তুই কে যে তোকে আমার মনে রাখতে হবে? কি বলে তুই? আমি তোর কেউ না? না, তুই আমার কেউ না। ইফতি মজা করে বলতেছে, কিন্তু ওদিকে রিয়া ইফতির কথা শুনে কেঁদেই ফেলেছে। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এখন তো আমি বড় হয়েই যাব। তুই তো তোর প্রেমিকাকে পেয়ে গেছিস, এখন কি আর আমার কথা মনে পড়ে? আপু, কাঁদিস কেন? আমি তো মজা করে বলছি। তোকে ছাড়া তো আমি একেবারে অচল। প্লিজ, তুই কান্না করলে আমিও কান্না করে দিব। আচ্ছা, সবই বুঝলাম। তোর সাথে তো সকালে কথা বলার তখন তোর কণ্ঠ এমন ছিল না। তোর কণ্ঠটা এমন লাগছে কেন? কি হয়েছে ভাই? কই, কিছু তো হয় নাই আমার। আর আমার কণ্ঠ তো পুরো ঠিক আছে। মনে হচ্ছে একটু ঠান্ডা লাগছে, তাই হয়তো আমার কণ্ঠটা এমন শোনাচ্ছে। আচ্ছা, আমাকে দেখে কি তোর পাগল মনে হয়? আমি কি বুঝি না ঠান্ডা লাগলে এমন হয়? তোর ঠান্ডা লাগে নাই, তোর অন্য কিছু হয়েছে। তুই লুকাচ্ছিস কেন? মানে কি লুকাবো আপু? কি মানে করছিস? কি হয়েছে বল, নইলে কিন্তু আমি কান্না করব। কিছু হয়নি আপু, সত্যি বলতেছি। শোন, তুই আমার কলিজার টুকরার ভাই, বল কি হয়েছে, নইলে কিন্তু আমি এক্ষুনি তোর কাছে যাওয়ার জন্য রওনা দিব। ইফতি বুঝলো উপায় নেই। তারপর সে তার আপুকে সব খুলে বলল। প্রথমে রিয়া প্রচণ্ড হাসলো, তারপর বলল, ওই মেয়ের কোনো ক্ষমা নেই। আগে তুই আয়, তারপর দেখিস ওই মেয়েকে আমি কি করি। ঠিক আছে, আর শোনো, কাল সকালে আমি আসছি। তুই বাবাকে একটু ম্যানেজ করিস। বুঝিসই তো, গণপিটুনি খাইছি, অনেক জায়গা কেটে গেছে। বাবাকে বলিস যে আমি অ্যাক্সিডেন্ট করছি। ঠিক আছে, আমি মা বাবাকে ম্যানেজ করব, তুই ভালোভাবে ফিরায়। ঠিক আছে, বাই অ্যান্ড লাভ ইউ মাই ডিয়ার সিস্টার। বাই অ্যান্ড লাভ ইউ টু মাই ডিয়ার ব্রাদার। ইফতি তার বোনের সাথে কথা বলে ঘুমিয়ে পড়ল। সকালে কোনো মেয়ের কোমল স্পর্শে ইফতির ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকাতেই সে আবারও নিহাকে দেখে ক্রাশ খেলো। একটা কালো শাড়ি পরে এসেছে, সাথে ম্যাচিং করা ব্লাউজ। ইফতির কাছে মনে হচ্ছে তার স্বপ্নের নায়িকার চেয়েও বেশি সুন্দর হলো নিহা। প্রায় 2 মিনিট মতো নীরবতায় ইফতি এই কালো পরীর মধ্যে হারিয়ে গিয়েছিল। কিন্তু পরক্ষণেই আবার গতকালের ঘটনা মনে পড়তেই সব ভালো লাগা নিমেষেই আকাশে উড়ে গেল তার। নিহার ডাকে তার ঘোর কাটল। কি মিস্টার, তাইলে ঘুম ভাঙলো? আমি কতক্ষণ ধরে আপনাকে ডাকতেছি। আমি বললাম না যে আপনি আমার সাথে কথা বলবেন না? তাও কেন আমাকে ডাকছিলেন? আপনার সাহস তো কম না। আসলে সকাল 9টায় তো আমাদের গাড়ি, আর এখন 7টা বাজে। না উঠলে তো আবার আমরা গাড়ি মিস করব, তাই তোমাকে ডাকলাম। কেন? আমার চিন্তা আপনাকে করতে হবে না। আমার চিন্তা আমি নিজেই করতে পারবো। তুমি অসুস্থ তাই? একদম চুপ। আমার সাথে ন্যাকামো করবেন না, বুঝলেন? ইফতি এই বলে গোসল করতে গেল, আর চোখে দেখলো নিহা তার দিকে তাকিয়ে আছে, আর তার চোখ দিয়ে পানি পড়ছে। ইফতি নিজের মুখ ফিরিয়ে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গোসল করতে গেল। তারপর গোসল করে রেডি হচ্ছে, তখন আবারও নিহা গোসল করে বের হলো, আবারও কালো রঙের একটা শাড়ি পরে। আপনারা তো জানেনই ইফতির দুর্বলতা। বেচারা নিহাকে দেখে আবারও ক্রাশ খেলো, কারণ ভেজা চুলে নিহাকে একদম টাইটানিক মুভির রোজের মতো লাগছিল, যা দেখে ইফতির বুকের ভিতরে আবারও ব্যথা করা আরম্ভ করলো। কিছুক্ষণ পর ইফতি তার চোখ সরিয়ে নিল, কারণ সে চায় না নিহা তার এই অবস্থা দেখুক। তারপর নিহা রুম থেকে বের হয়ে গেল। তখন ইফতি নিজের কাছে আবারও মন দিল। ইফতি রেডি হয়ে বসে আছে। এমন সময় নিহা আসলো খাবার নিয়ে। তখন ইফতিকে উদ্দেশ্য করে বলল, দয়া করে আমার উপর রাগ করে খাবার খাওয়া বাদ দিও না। কে বলল আমি খাবার খাবো না? এই খাবারের টাকা আমি দিয়েছি। রাতে অমন করলে তাই আর কি বললাম। ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। এরপর ইফতি খাবার খাওয়া শুরু করলো, আর চোখে দেখলো যে নিহা আয়নার সামনে বসে সাজুগুজু শুরু করেছে। একটু পর ইফতি দেখলো নিহা তার গলার হারটা হুক লাগাতে পারছে না।
অনেকবার চেষ্টা করলো কিন্তু পারল না। এরই মধ্যেই ইফতির খাওয়া শেষ হয়ে গেছে, তাই উঠে গিয়ে ইফতি নিহার পিছনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। এতে অবশ্য তার একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তাও গিয়ে বসে নিহার হাতের মধ্যে তার হাতের 2টা আঙুল ঢুকিয়ে দিল। ইফতি খেয়াল করলো তার হাত নিহার হাতের মধ্যে রাখতেই নিহা তার চোখ বন্ধ করে ফেলছে। হয়তো ইফতির স্পর্শে নিহার অন্যরকম অনুভূতি হতে লাগলো। তারপর ইফতি হুক দুটো লাগিয়ে দিল। অবশ্য তার রাগ হচ্ছিল নিহার উপরে, কারণ এত বড় একটা মেয়ে যার আজ বিয়ে হলে কালকে মা হবে, সে কিনা নিজের গলার একটা মালা লাগাতে অন্য কারোর একজনের সাহায্য লাগে। সে কি আদৌ একজন মেয়ে না? আরও তার উপর তো ইফতির আগে থেকেই রাগ, তাই 2 রাগ মিলে ইফতির মুখ লাল হয়ে গেছে। ইফতির মুখ দেখে নিয়া বুঝল ইফতি খুব রেগে আছে, তাই সে আর কিছু বলল না। এরই মধ্যে সময় 8:30 পার হতে চলল, তাই রুম থেকে বের হতে লাগলো। কিন্তু ইফতির সারা শরীরে অনেক ব্যথা, তাই ঠিকমতো হাঁটতেও পারছিল না। যা থেকে নিহা এগিয়ে আসলো আর ইফতি একটা হাত তার ঘাড়ের উপর দিয়ে নিয়ে এলো। এতে ইফতির আরও রাগ বেড়ে গেল, তাই ইফতি নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে হাত বাইরে আনতে চেষ্টা করলো, কিন্তু তার শরীরের দুর্বলতা হওয়ার কারণে নিহার শক্তির সাথে পেরে উঠছিল না। তাই শেষ পর্যন্ত হার মেনে নিল আর লক্ষ্য করলো নিহা তাকে শক্ত করে ধরে রেখেছে যাতে ইফতি পড়ে না যায়। এজন্য ইফতি রাগ বেড়ে গেল আর বলতে শুরু করলো, আপনি কি ভেবেছেন আমাকে এইভাবে একটু সাহায্য করলে আমি সব ভুলে যাব আর আপনাকে ক্ষমা করে দিব? এটা যদি ভেবে থাকেন তো আপনি ভুল ভাবছেন। তুমি আমাকে ক্ষমা করলেও আমি জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই। আমি আসলে এখন যা করছি এটা এমন কোনো কাজ না যার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিবে। তুমি আমার ছাত্র এই ভেবে এখন সাহায্য করতেছি, আমার দরকার নাই তোমার ক্ষমার। এরই মধ্যে তারা বাস স্ট্যান্ডে পৌঁছে গেল। তারা যে হোটেলে উঠেছিল তার থেকে স্টেশন বেশি দূরে না, তাই আসার সময় যেভাবে হেঁটে এসেছিল এভাবেই আসলো। এখন সময় 8:45। নিহা ইফতিকে তার সিটে বসিয়ে দিয়ে বাইরে চলে গেল। ইফতির কাছে মনে হলো কিছু হয়তো কিনতে গেছে। আর হ্যাঁ, ইফতির আর নিহার সিট একসাথেই, তাই সে ইফতিকে জানালার পাশে বসিয়ে বাইরে গেল। কিছুক্ষণের মধ্যেই বাসে ফিরে আসলো। ইফতি দেখলো নিহার হাতে 2 বোতল পানি, সাথে কিছু খাবার আর ইফতির প্রিয় 2টা আইসক্রিম আর ইফতির জন্য কিছু মেডিসিন। তারপর নিহা ইফতির সিটে ফিরে আসলো আর ইফতিকে প্রেসক্রিপশনটা দিয়ে বলল, এটা তুমি তোমার কাছে রেখে দাও, ঢাকাতে গিয়ে তো আরও ওষুধ তোমাকে খেতে হবে, তাই এটা তোমার কাছে রাখো। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি কোন সাহসে আমার পার্সোনাল জিনিসে হাত লাগান? সাহস করে হাত লাগাই নাই, আসলে রাতে ডাক্তার বলেছিল একটা ওষুধ তোমাকে যেন সকালে খাইয়ে দেই, কিন্তু সেটা হসপিটালে, দোকানে ছিল না। আর অনেক রাত হওয়ার আমি বের হই নাই, তাই এখন ওটা নিয়ে ওষুধটা কিনে এনেছি, আর এটা এখন তোমার খেতে হবে। এই বলে নিহা পাতা থেকে ওষুধটা বের করলো। ইফতি সাথে সাথেই বলল, আমি এটা খাবো না, আমি আপনার কেনা কিছুই খাবো না। তুমি না হয় এই টাকাটা আমাকে দিয়ে দিও। ঠিক আছে, তাইলে খাওয়া যেতে পারে। এই বলে ইফতি খেয়ে নিল আর নিহা জানলার পাশের সিট থেকে বের হয়ে নিহাকে জানলার পাশে বসতে দিল। এমন সময় গাড়ি ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। ইফতি দেখলো নিহা জানালা খুলে দিয়ে বসে আছে। এমন সময় ইফতির পিচ্ছি বন্ধু সিয়াম ফোন দিল। কিরে লাভার ভাই, ম্যামকে পাইয়া আমাদের ভুলা গেলে নাকি? এই পিচ্চি হালা তোদের কি ভোলা যায়? দোস্ত তাড়াতাড়ি ক্যাম্পাসে আয়, তুই ছাড়া আর ভালো লাগে না। কয়েকটা জুনিয়র মাইয়া আছে যাদের দেখে আমি আর রাজু আবার ক্রাশ খেয়েছি। তুই এসে একটা ব্যবস্থা করে দে। তার মানে আমাকে এই জন্য ফোন করছিস? শালা, তুই একটা মীর জাফর। দোস্ত রাগ করিস কেন? আচ্ছা দোস্ত, তুই নাকি নিহা ম্যাডামকে কিস করেছিস? আচ্ছা দোস্ত, কিস করার সময় কেমন অনুভূতি হয় একটু ব্যাখ্যা করবি? শালা দাঁড়া, আমি সামিয়াকে ফোন করে বলি তোর নাকি অন্য মাইয়াকে কিস করার খুব ইচ্ছা। আমি বুঝি না তুই আমার বন্ধু নাকি ওই সামিয়ার? ওই শালি সামিয়া আমার লাইফটা শেষ করে দিচ্ছে। দোস্ত প্লিজ ওর কাছে কিছু বলিস না, নইলে ওকে আজই বিয়ে করতে হবে। ও আমাকে সত্যি অনেক ভালোবাসে। তাইলে ওইটা নিয়েই থাক, আর বিয়ের পর দেখে নিস কিস খাওয়ার সময় কেমন অনুভূতি হয়। আচ্ছা নে ধর, তোর সাথে রাজু কথা বলবে। মামা কি অবস্থা, আর কবে আসবি? এই তো মামা আছি কোনো রকম, আজই আসবো, গাড়িতে উঠেছি। তোর ছাড়া এই কয়দিন ভালো করে একটাও ক্লাস করতে পারি নাই, কাল থেকে আবার মজা করে ক্লাস করতে পারবো। আর নেহা ম্যাডাম যে চিনিস, তাকে কিছু করছিস নাকি? এই শালা,
আমাকে দেখে কি জনি সিন্স মনে হয়? আর তুই কি বললি নিহা একটা জিনিস, তাই না? তুই জানিস তোর বোন নীলা আছে না, ও তো একদম সেই মাল। তুই কি বুঝলি? নীলা তোর বোন হয় আর ওকে তুই মাল বলতে পারলি? তাইলে তুই নিহাকে জিনিস কেমন করে বললি? সেও তো কারো না কারো বোন। আর শোন, ও তোর ম্যাডাম, পরের বার থেকে সম্মান করে কথা বলবি। দোস্ত, আমার ভুল হয়ে গেছে। পরের বার থেকে সম্মান করেই কথা বলবো। তা তোরও তো ম্যাডাম হয়, তুই সম্মান দিয়ে কথা বলিস? শালা নিহা আমার হবু বউ, তাই ওকে ম্যাম বলবো না, আর তুই নিহাকে ভাবি বলে ডাকবি। এই বলে ফোন কেটে দিল ইফতি। তার পাশে তাকালো, দেখলো নিহা গভীর ঘুমে আচ্ছন্ন। জানলা খোলা, তাই হালকা বাতাসে নিহার মাথার পাশের চুলগুলা উড়ছে, যাতে নিহার চেহারা আরও সুন্দর হয়ে উঠেছিল। ইফতির কাছে তার খুব ইচ্ছা হচ্ছিল চুল কয়টায় তার হাত দিয়ে সরিয়ে দিতে, কিন্তু কোথায় যেন বাধা পাচ্ছিল সে। এইসব ভাবতে ভাবতে বুঝলো তার চোখ বন্ধ হয়ে আসছে। তার কয়েক মিনিটের মধ্যেই ইফতি হারিয়ে গেল ঘুমের এক কল্পনার জগতে। আর কিছু মনে নেই তার। ইফতির যখন ঘুম ভাঙলো তখন দেখলো সে নিহার বুকের উপরে নরম কিছুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে। সে বুঝতে পারছিল না কিসের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। তার পরীক্ষা করার জন্য হাত দিয়ে ধরল। আসলে সে ধরে দেখতে চাইছিল জিনিসটা কী, তাই সে হাত এগিয়ে দিল। হাত দিয়ে ধরে বুঝলো আসল ব্যাপারটা, কিন্তু ততক্ষণে যা সর্বনাশ হবার হয়ে গেছে। ইফতির হাতের স্পর্শে হয়তো নিহা জেগে গেছে, তাই দেখার জন্য মাথা উপরে তুলতেই ইফতি দেখলো নিহা তার মুখের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দেখে ইফতি লজ্জায় তার মুখ নিচে করে ফেললো আর ভাবতে লাগলো, আমি এটা কি করে ফেললাম? প্লিজ গড ফরগিভ মি। আমি এটা বুঝে শুনে করি নাই। একটা প্রবাদ বাক্য আছে না, যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়? এটা কি সত্য না হয়ে পারে? আর আমি হলে তো কথাই নেই, সব প্রবাদ আমার উপরে পড়বেই। কেন যে কৌতূহলী হয়ে চেক করতে গেলাম? আমি কি এতই বোকা? তারপর কোনো মতে ইফতি মুখ উপরে তুলতেই ঠাস 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 করে 4টা শব্দ। ইফতির মনে হলো তার মুখে কে যেন 5 কেজি ওজনের পাথর দিয়ে বাড়ি দিল। তারপর নেহা বলতে শুরু করলো, এই ছেলে, তোমার কি লজ্জা শরম কিছুই নাই? তুমি জানো তুমি আমার কোন জায়গায় হাত দিয়েছিলে? তুমি একটা স্টুপিড। তুমি আমার ওই জায়গায় হাত দিলা, আর হাত দিয়ে চাপ দিয়ে দেখলা। তুমি একটা ফাজিল। আমি আসলে ইচ্ছে করে করি নাই, কৌতূহল বশত করে ফেলছি। দয়া করে ক্ষমা করে দেন। ক্ষমা? আর তুমি জীবনেও না। আমি আসলে ইচ্ছে করে চাপ দেই নাই, শুনেন। ইফতি সম্পূর্ণ বলার আগেই নিহা চেঁচিয়ে বলল, চুপ, বেহায়া নির্লজ্জ। খারাপ কাজ করে আবার চিৎকার করে বলছো? তুমি কি বড় হবা না? তুমি আমার সব নিয়ে নিলা, এখন আমার কি হবে? আমাকে আর কেউ বিয়ে করবে না, আমাকে কেউ মাইরা লাও। এই বলে নিহা কান্না করা শুরু করে দিল। এখন আসলে ইফতির খুব খারাপ লাগছিল। ইফতি ভাবছিল সে এটা কি করলো, সে এমন কাজ কি করে করতে পারলো। আর লজ্জায় নিহার দিকে তাকানোর শক্তি আর সাহস ইফতির হচ্ছিল না। আর মনে মনে বলতে লাগলো, আর কেউ বিয়ে না করলে আমি আছি, আমি করব। ইফতির কথা বলার সাহস ছিল না। তখন এমন সময় তার ভাইয়া ফোন দিয়ে বলছে সে নাকি গাড়ি পাঠিয়ে দিয়েছে। এই শুনে ইফতি ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 9টা প্রায় বেজে গেছে, আর ঢাকাতেও পৌঁছে গেছে তারা। এখন শুধু নামার স্থান আসার বাকি। তারপর নির্দিষ্ট স্থানে ইফতি আর নিহা নামলো। তারপর ইফতি দেখলো ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ইফতিকে দেখেই তার দিকে এগিয়ে এসে ইফতির ব্যাগ নিয়ে গাড়িতে রাখলো আর বলল, চলুন, বাড়িতে আপনার আম্মাজান আপনার জন্য অপেক্ষা করতেছে। ইফতি গাড়িতে বসার জন্য প্রস্তুত হলো। তারপর নিহার দিকে তাকিয়ে দেখে সে গাড়ি পাচ্ছে না, তাই তার দিকে এগিয়ে গেল। চলুন আপনাকে আমি নামিয়ে দেই। না, লাগবে না, আমি গাড়ি পেয়ে যাব। এত রাতে একটা গাড়িও পাবেন না। আর বুঝেনি তো এত রাতে এখানে কারা থাকে? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? যা ভাবেন আপনি। ইফতি এই কথা বলার পর নিহা বলল, ঠিক আছে, তাহলে চলো। ইফতির ব্যথা অনেকটাই কমে গেছে নিহার দেওয়া ওষুধ খাওয়ার পর, কারণ অ্যান্টিবায়োটিক ছিল, তাড়াতাড়ি কাজও করেছে, তবে এখনও পুরোপুরি কমেনি। তারপর নিহাকে নিয়ে গাড়িতে ওঠালো ইফতি, আর ড্রাইভার করিম চাচাকে বলল, চাচা, আপনার বাসা তো এখানেই, আপনি এখান থেকে বাড়িতে চলে যান, আজ আমি ড্রাইভ করব। তারপর করিম চাচা ইফতির কাছে গাড়ির চাবি দিয়ে চলে গেল। তারপর ইফতি নিহাকে নিয়ে গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসালো আর নিহাকে পাশের সিটে বসালো। ইফতি নিহাকে বলল, বেলটা বেঁধে নিন। সেও ইফতির কথা শুনে বেঁধে নিল। ইফতি শুরু করলো ড্রাইভিং। প্রথমে একদম আস্তে আস্তে আসছিল। এমন সময় নিহা বলে উঠল,
তোমার গাড়ির চাইতে তো রিকশায় গেলে এর চেয়ে দ্রুত চালাতো। তুমি ভয় পাও গাড়ি দ্রুত চালাতে, কাপুরুষ কোথাকার। এই কথা শুনে ইফতির রাগ হয়ে গেল, তার মুখ লাল হয়ে গেছে নিহার কথা শুনে। তারপর শুরু করলো টান টান এক টানে গাড়ির স্পিড 80 কিলোমিটার। ইফতিকে এত দ্রুত গাড়ি চালাতে দেখে নিহা বলল, এই কি করছো, আস্তে চালাও। আমি কাপুরুষ, আমি দ্রুত গাড়ি চালাতে ভয় পাই, এখন আবার আস্তে চালাতে বলেন কি জন্য? নাকি ভয় পাচ্ছেন? আমি ভয় পাচ্ছি না। এই কথা শুনে ইফতি আরও স্পিডে আরও বাড়িয়ে দিল গাড়ি। এমন সময় সামনে থেকে একটা ট্রাক আসছিল, যা ইফতি খেয়ালও করেনি নিহার সাথে কথা বলার জন্য। ইফতির গাড়ির স্পিড বেশি থাকার কারণে যে ব্রেক করার টাইম পেল না, তাই তাদের গাড়ি আর ট্রাকটার সামনাসামনি সংঘর্ষ হতেই বসলো। নিহা চোখ বন্ধ করে মৃত্যুকে আলিঙ্গনের অপেক্ষায়, কিন্তু কয়েক মুহূর্ত পর্যন্ত বুঝলো কিছুই হয়নি। চোখ মেলে তাকিয়ে দেখলো ইফতি এক সাইড দিয়ে বের হয়ে গেছে একটা গালি দিয়ে। এমন সময় ইফতি লক্ষ্য করলো নিহা তার বাম হাত জড়িয়ে ধরেছে। ইফতির বাম হাত নিহার বুকের মাঝখানে সোজা। তখন ইফতির অনুভূতি কেমন ছিল সেটা সে বর্ণনা করে বোঝাতে পারবে না। তখন ইফতির বাম হাত কাঁপতে শুরু করলো, কী জন্য তা বুঝতে পারল না সে নিজেই। নিহা যেহেতু ভয় পেয়ে ইফতির হাত জড়িয়ে ধরেছে, তাই ইফতি স্পিড কমিয়ে দিল। তখন নিহা ইফতির হাত ছেড়ে দিয়ে বলল, তুমি আসলেই সত্যিকারের পাগল, এত জোরে কেউ গাড়ি চালায়? আর একটু হলেই তো দুজনের কেল্লা ফতে হয়ে যেতাম। আপনিই তো বললেন, তাই আমি দেখিয়ে দিলাম আমিও পারি। আমার দেখা হয়ে গেছে, তুমি কেমন পারো। ততক্ষণে নিহার বাড়ির সামনে এসে ইফতি গাড়ি ব্রেক করলো। অবশ্য ঠিকানা নিহা নিজেই দিয়েছিল, না হলে ইফতি কিভাবে চিনবে। 30 মিনিটের রাস্তা তাড়া করে চলে আসলো মাত্র 15 মিনিটে। ইফতি গাড়ি থামিয়ে দিয়ে নিহাকে বলল, নেন, এবার নামেন, আপনার বাসায় পৌঁছে গেছি। নিহা নেমে গেল আর যাওয়ার সময় বলল, ধন্যবাদ আমাকে লিফট দেওয়ার জন্য। এই বলে বাড়ির ভিতরে চলে গেল আর ইফতি নিহার যাওয়া দেখতে লাগলো। নিহা যখন বাড়ির ভিতরে চলে গেল, তখন ইফতি আবারও গাড়ির টান দিয়ে বাড়ির গেটের সামনে এনে হর্ন দিল। হর্ন দেওয়ার সাথে সাথে রিয়া বের হয়ে আসলো। ইফতি গাড়ি থেকে নামতেই তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কিরে ভাই, তোর কোথায় লেগেছে বল আমাকে? তোর খুব কষ্ট হচ্ছে না? তুই কি এখন হাঁটতে পারবি? আপু, আমাকে এবার বলতে দিবি নাকি শুধু তুই বলে যাবি? আচ্ছা বল, কি বলবি? রিয়ার কান্না দেখে ইফতিরও কান্না পেয়ে গেল। সেও কান্না করতে করতে বলল, আমার কিছু হলে তুই খুব কষ্ট পাস, তাই না আপু? শুধু কষ্ট পাই না, তোর কিছু হলে আমি যে বাঁচবো না ভাই। এই বলে রিয়া ইফতিকে জড়িয়ে ধরল। তখন ইফতি বলল, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি, এবার তো ঘরে চল। এই বলে ইফতি রিয়াকে জড়িয়ে ধরে হেঁটে ঘরে আসলো। এসে দেখলো সবাই খাবার টেবিলে বসে আছে। ইফতির মনে হচ্ছিল তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখে সবাই ফ্রেশ হয়ে আসতে বলল। রিয়া ইফতিকে ঘরে নিয়ে দিয়ে আসলো। ইফতি ফ্রেশ হয়ে এসে সবার সাথে কথা বলে খাবার খেয়ে নিল। খাবার খাওয়া শেষ করার পর তার বোন তাকে রুমে নিয়ে গিয়ে সব জিজ্ঞাসা করলো। তখন ইফতি তার আপুকে বলল, সব কাল বলবো, এখন আমি ঘুমাবো, খুব ক্লান্ত আমি। এই কথা বলতে রিয়া ইফতিকে শুয়ে দিয়ে লাইট অফ করে, তারপর ইফতি আস্তে আস্তে তার চোখ বন্ধ করতে লাগলো। একসময় ঘুমের রূপকথার জগতে হারিয়ে গেল ও। পরদিন সকালে রাজুর ফোনের শব্দে ঘুম ভেঙে গেল ইফতির। কলটা ধরতেই রাজু বলল, কিরে দোস্ত, তুই কই? তাড়াতাড়ি ক্যাম্পাসে আয়, নইলে তোর নায়িকা আর আমাদের ভাবির চাকরি চলে যাবে। হোয়াট? কী সব আবল তাবল কথা বলতেছিস শালা? তোর ভাবির চাকরি চলে যাবে কেন? এত কিছু জানি না, তাড়াতাড়ি তুই আয়, নইলে কিন্তু সব শেষ। আচ্ছা, তুই দপ্তরির কাছে যা আর আমার কথা বল, দেখ উনি সব বলবে, তারপর তুই আমাকে কল করে বল। ওদিকে নিহা সকালে কলেজে যায়। এমন সময় একটা মিটিংয়ে তাকে ডাকা হয়। সে যায় এমন সময় কলেজের সভাপতি বলে ওঠেন, আপনাকে আমাদের এই কলেজে আর রাখা হবে না, আপনাকে বরখাস্ত করা হবে। কিন্তু কেন স্যার? আমার কি অপরাধ? কারণ আপনার মতো একটা নষ্টা মেয়েকে যদি আমাদের এই কলেজে রাখি, আমাদের কলেজের সম্মান চলে যাবে। আপনার কথা ঠিক বুঝলাম না স্যার। যে মেয়ে তার লজ্জাশরম কবর দিয়ে তারই একজন ছাত্রের সাথে 3টা রাত কাটাতে পারে, তার মতো মেয়েকে আমাদের কলেজে রাখা হবে না। এই কথা শুনে নিহা কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। তার চোখ বেয়ে পানি পড়তে থাকে আর মনে মনে ইফতির প্রতি ঘৃণা বাড়তে থাকে। কিন্তু এই কথার কোনো কিছুই ইফতি জানে না। ইফতি রেডি হয়ে ঘরে আসে ফোন নেওয়ার জন্য। এমন সময় রাজু ফোন করে যা বলে তা শোনার জন্য ইফতি তৈরি ছিল না। সে রাজুর কথা শুনে ধপাস করে বসে পড়ে। ওই সময় ইফতির চারিদিক যেন অন্ধকার হয়ে যায় আর ভাবতে থাকে, একমাত্র আমার জন্যই নিহার সম্মানের এই অবস্থা আর তার চাকরি চলে যাওয়ার দিকে।
আমি এই কাজ কি করে করতে পারলাম? তখন ইফতির খুব কান্না পেল। মনে হচ্ছিল তার পৃথিবী থেমে গেছে। তখন আবার মনে পড়ল নিহার কথা। নিহার চাকরির টাকা দিয়েই তার মায়ের কোনো মতে চলে। তার তো আর বাবা নেই। ইফতি এখন কি করবে, কিভাবে নিহার সম্মান ফেরত এনে দিবে, সাথে চাকরিটাও ফিরিয়ে আনা চাই। এমন সময় ইফতির মাথায় একটা বুদ্ধি আসলো। তখন রাজুকে কল করে বলল, দোস্ত, একটা আইডিয়া বল যাতে নিহার সম্মান আর চাকরি দুটোর কোনো ক্ষতি না হয়। শালা, আমার মাথায় এমন কোনো বুদ্ধি আসছে না। শালা, তুই একটা বলদ, তোর দ্বারা কোনো কিছু সম্ভব না। আচ্ছা, আমার কাছে একটা প্ল্যান আছে। আচ্ছা, বল দেখি। শোন, আমাদের এমন কিছু করতে হবে যাতে নিহার কোনো কিছু না হয়। তাই আমি ভাবতেছি একটা মিথ্যা কাবিননামা বানিয়ে সবাইকে যদি বলি আমার আর নিহার বিয়ে হয়েছে, আমরা 3 দিনের জন্য কক্সবাজার হানিমুন করতে গিয়েছিলাম, তাইলে আর নিহার সম্মানের কিছু হবে না, আবার তার চাকরিরও কিছু হবে না। প্ল্যানটা কেমন বল? মামা, তুই একটা জিনিয়াস। তোর মতো বন্ধু থাকলে কোনোদিনই প্রবলেমে পড়বো না। কিন্তু দোস্ত, এটা করলে তুই ভাবছিস পরে কি হবে? পরে যা হবার হবে, এটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। আগের কাজটা আগে করে নেই। শোন, তুই জানিস আমি অসুস্থ, তাই আমার আসতে লেট হবে। তুই সিয়াম, রিয়াদ, মেঘলা আপু, সামিয়া আর ফারিয়াকে ফোন দিয়ে কাজী অফিসে যা। তুই, রিয়াদ আর সিয়াম আমার পক্ষের সাক্ষী, আর ফারিয়া, মেঘলা আপু আর সামিয়া নিহার পক্ষের সাক্ষী। আর মেঘলা আপু অনেক ভালো স্বাক্ষর নকল করতে পারে, তাই সহজেই নিহার স্বাক্ষর নকল করতে পারবে। জানি কাজী সাহেব প্রবলেম করবে, এই জন্য আলম দাদাকে ফোন করে নিয়ে যাস। আলম দাদা থাকলে ঢাকার সব কিছুই আমাদের, বুঝছিস? বুঝলাম, কিন্তু কোনো কিন্তু নাই, সব কিছু আমি দেখে নিব। তোকে যে কাজ করতে বললাম ওটা কর। আমি এখন বের হচ্ছি, আর তাড়াতাড়ি কাজটা শেষ করে ভার্সিটিতে আয়। ঠিক আছে দোস্ত। এই বলে ইফতি বের হয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে। আর এদিকে রাজু সবার কাছে ফোন করে কাজী অফিসে সবাইকে আসতে বলল। সবাই ঠিক সময় চলেও গেল। গিয়ে বলতেছে সবাই রাজুকে আজ কার বিয়ে। কারো বিয়ে না, এটা একটা প্ল্যান। তোদের হেল্প লাগবে। তারপর রাজু সবাইকে ইফতির কথা বলাগুলো বুঝিয়ে বলে সবাই তো শুনে অস্থির। আর মেঘলা তো শেষ। তার সবাই কাজী অফিসের ভিতরে গিয়ে ঢুকলো। রিয়াদ কাজী সাহেবকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম। আসসালাম। তা বাবা, তোমাদের আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনি যে কাজ করেন ওই কাজই করে আমাদের সাহায্য করবেন। তোমাদের মধ্যে কে বিয়ে করবে? সে এখানে নেই। তাহলে বিয়ে দিব কিভাবে যদি কন্যা আর পুত্র এখানে না থাকে? তারা দুইজন ভার্সিটিতে ক্লাস করছে, আর আপনি এখানে বসে তাদের বিয়ে দিবেন। সেটা কিভাবে? আর বাবা, আমি তোমাদের কথা কিছুই বুঝতেছি না। আপনার এত বোঝা লাগবে না। এমন সময় রিয়াদকে মেঘলা একটা ধমক দিয়ে বলল চুপ করে থাকতে। তখন মেঘলা বলতে লাগলো, আসলে আমার এক ছোট ভাই একজনের চাকরি বাঁচানোর জন্য সেই মেয়েকে মিথ্যা বিয়ে করতেছে। মানে আমাদের একটা মিথ্যা বিয়ের সার্টিফিকেট লাগবে। এর জন্য যত টাকা চান পাবেন। আমাকে কি দেখে তোমাদের পাগল মনে হয়? আর তোমরা জানো তোমরা ধরা পড়লে কি হবে? আর আমি জেনে শুনে কারো জীবন নষ্ট করতে পারবো না। ও কাজী সাহেব, দয়া করে সমাধান করে দেন। এখন আসতে পারো তোমরা, আমি এসব পারবো না। বুঝছি, সোজা আঙুলে ঘি উঠবে না। রাজু, আলম দাদাকে কল কর। রাজু আলম দাদাকে কল করলো। আলম সাহেব ফোন ধরতেই রাজু বলল, দাদা, ইফতি আপনাকে কল করে কিছু বলছে? হ্যাঁ বলেছে। 5 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। 5 মিনিট পর আলম সাহেব আসলো এবং ভিতরে গেল। গিয়ে কাজী সাহেবের সামনে দাঁড়িয়ে পড়ল। কি কাজী সাহেব, ছোট ভাইদের কি যেন লাগবে, আর আপনি নাকি তা দিচ্ছেন না? এই বলে আলম সাহেব তার কোমর থেকে একটা পিস্তল বের করতে বসলো। কাজী দেখেই তাড়াহুড়ো করে বলল, ওরে বাবা, ওরা তোমার নাম নিল তো, আমি তখনই দিয়ে দেই। এসো বাবা, তোমাদের যা যা লাগবে নিয়ে যাও। তখন মেঘলা কিছুটা হেসে বলল, ঠিক আছে, আপনি লিখেন কাবিন 1,99,001 টাকা। আর বাকি কাজগুলো তাড়াতাড়ি শেষ করেন। আর কোথায় কোথায় স্বাক্ষর করা লাগবে বলেন, করে দিচ্ছি। তারপর কাজী সব কাজ শেষ করে বললেন বর আর কন্যার স্বাক্ষরের কথা। মেঘলা নিহার সাইন নকল করলো, আর সিয়াম করলো ইফতির নকল স্বাক্ষর। তারপর নিহার পক্ষের সাক্ষী হয়ে সাইন করলো মেঘলা।
ফারিয়া আর সামিয়া আর ইফতির পক্ষের সাক্ষী হয়ে সাইন করলো আলম সাহেব, সিয়াম, রিয়াদ আর রাজু। এরপর মেঘলা কাজী সাহেবকে কয়েক হাজার টাকা দিল, কিন্তু সে নিতে চাইল না। আলম দাদার ধমকের শেষ পর্যন্ত নিতে বাধ্য হলেন। এরপর সবাই ভার্সিটির দিকে রওনা দিল। অন্যদিকে ইফতি ভার্সিটিতে পৌঁছেই আবির ভাই মানে তাদের ভার্সিটির ভিপিকে কল করলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজ সূর্য কোন দিকে উঠেছে যে ইফতি আমাকে কল করেছে? তা বলো, কেমন আছো তুমি? ভালো নাই ভাই, হেল্প লাগবে। এই বলে সব খুলে বলল তাকে। তখন আবির বলল, দাঁড়াও, আমি আসতেছি। তখন ইফতি দাঁড়িয়ে ভাবতে লাগলো। শালার প্রেমই কোনোদিন করলাম না, আবার এখন একটা বউ হয়ে গেল। আল্লাহ জানে আজ ভিতরে কি হবে। গাড়ি থেকে নেমে ক্যাম্পাসে গেল ইফতি। তারপর সোজা আসলো প্রিন্সিপালের রুমের সামনে। এসে চেঁচামেচি শুনলো। তারপর ডিরেক্ট রুমের দরজার সামনে গেল, গিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার, আমি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এসো বাবা, কোনো সমস্যা? হ্যাঁ স্যার, আমার একটা সমস্যা আছে। এই বলে পাশে তাকাতেই দেখলো নিহা দাঁড়িয়ে আছে আর তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। তখন পাশ থেকে সভাপতি বলে উঠল, এই ছেলে, তোমার কাণ্ডজ্ঞান নেই? দেখছো না আমরা একটা সমস্যা নিয়ে কথা বলছি, আর যে বিষয়ে কথা বলছি সেটা একমাত্র তোমার জন্যই হয়েছে। বেয়াদব ছেলে একটা। আসলে স্যার তেমন কিছু না, একটু দরকারি কথা ছিল। আর স্যার, আপনারা নিহা ম্যামকে এইভাবে অপমান করছেন কেন? ইফতির এই কথা শুনে নিহা তার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। তখন সভাপতি সাহেব বলে উঠলেন, ও, তুমি তো নেকা, কিছুই বুঝো না। তুমি আর নেহা কক্সবাজারে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। ওখানে কি কি করেছো? তা আপনাকে কেন বলতে যাব? বলবে কিভাবে? উনাকে নিয়ে ফষ্টি নষ্টি করেছো, আর আমরা তা জেনেও আমাদের কলেজে তাকে রাখবো? উনার মতো একটা নষ্টা মহিলাকে? এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার, কথা ভালোভাবে বলেন। একটা কথা আছে না, চুরের মায়ের বড় গলা। সে ফষ্টি নষ্টি করবে, আবার বড় বড় কথাও বলবে, আর আমরা তা জেনেও এমন একটা নষ্ট মহিলাকে আমাদের কলেজের শিক্ষক হিসেবে রাখবো? নষ্টা মহিলার হয়ে আবার তার নাগর আমাদের শাসাতে এসেছে। এই সরে বাচ্চা, তুই আর একটা বাজে কথা বললে তোর জিভ আমি কেটে ফেলবো। জানিস তোর মেয়ে কি করছে? তার বয়ফ্রেন্ডের সাথে রুম ডেট করছে, আর তা আবার ভিডিও করে তার নাগর ছেড়ে দিয়েছে। তুই আগে নিজের ঘর সামলা, তারপর মানুষের নামে মিথ্যা অপবাদ দিবি। ইফতির এই কথা শুনে সবাই একদম নিশ্চুপ হয়ে গেছে। সভাপতির মুখও বন্ধ। ইফতি আবারও বলল, তুই জানিস ওকে? কে? শি ইজ মাই ওয়াইফ। কি? শুনতে পাসনি? শি ইজ মাই ওয়াইফ। ইফতির কথা শুনে সবাই মনে হলো আকাশ থেকে পড়ল। আর নিহা ইফতির কথা শুনে এমনভাবে তার দিকে তাকালো, তাতে মনে হলো ইফতিকে আস্ত গিলে খেয়ে ফেলবে। আর ইফতিকে উদ্দেশ্য করে কি যেন বলতে যাবে, এমন সময় ইফতি নিয়াকে একটা চোখ টিপ দিল। ইফতির চোখ টিপ দেখে নিয়া হেসে ফেলল। ইফতি বুঝতে পারল নিহা তার অভিনয়টা বুঝতে পারছে। তখন ইফতির বুকে সম্পূর্ণ সাহস হয়ে গেল, তাই বলল, কি বলেছিলেন? আমি ফষ্টি নষ্টি করেছি? যদি কোনো স্বামী স্ত্রী একসাথে এক বিছানায় থাকা ফষ্টি নষ্টি করা হয়, তাহলে আমি তাই করেছি। তাহলে তো আপনিও করেছেন সেই রকম কাজ। তোমরা কবে বিয়ে করেছো? যেদিন আমরা কক্সবাজার গিয়েছি সেদিন। কাবির নামা দেখাও, তাইলে আমরা সবাই বিশ্বাস করব, আর নেহা ম্যাডামের চাকরিও যাবে না। আপনি যেভাবে প্রশ্ন করছেন তাতে আপনি মনে হয় অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, আর আমি আপনাকে এই কাগজগুলো দেখাতে বাধ্য নই। তাহলে আমরাও বিশ্বাস করতে পারছি না যে তোমার সাথে নেহার বিয়ে হয়েছে, আর তার চাকরিও থাকছে না। ইফতি কিছু বলতে যাবে, এমন সময় আবিরের আগমন। এসেই ইফতিকে সব জিজ্ঞাসা করলো। ইফতিও সব বলল। আবির বলল কাবির নামা দেখাতে। ইফতি বলল একটু ওয়েট করতে। অল্প কিছু সময় পর মেঘলারা সবাই চলে আসলো কাবির নামা নিয়ে। ইফতিও খুশি মনে দেখিয়ে দিল। সবাই দেখে তো অবাক হয়ে গেল। সবচেয়ে বেশি অবাক হলো নিহা। ইফতির দিকে নিহা এমনভাবে তাকাচ্ছিল, তাতে মনে হলো ইফতিকে একদম খেয়েই ফেলবে। তারপর ওখানে যারা ছিল তারা নিহার কাছে ক্ষমা চাইল। সভাপতি সাহেব এসে নিহার হাত ধরে ক্ষমা চাইল আর বলল, আমার ভুল হয়ে গেছে মা, আমি না জেনেই অনেক খারাপ কথা বলে ফেলেছি, তাই মা আমাকে ক্ষমা করে দিও। না ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। আপনি কোনো ভুল করেন নাই, আপনি না জেনেই ওই কথাগুলো বলে ফেলেছেন। নিহা মাথা নিচু করে বলল। এই কথা বলে নিহা ইফতির হাত ধরে বাইরে নিয়ে আসলো আর বলতে লাগলো, এই ছেলে, তোমার সাথে আমার বিয়ে কবে হলো আর তুমি মিথ্যা কথা বললে কেন?
তুমি জানো এই কথা আমার মায়ের কানে গেলে কি হবে? আমার মা এত কষ্ট পাবে যে বলে বোঝাতে পারবো না। তুমি এটা ঠিক করলে না। একবার ভেবে দেখেন, আমি যদি এইগুলো না বলতাম তাহলে আপনার সম্মান কই যেত? সবাই আপনাকে নষ্টা মহিলা বলে অপবাদ দিত, নিজের এই চাকরিটাও চলে যেত। তখন কি করতেন? এই বলে ইফতি চলে আসলো। ইফতি জানতো না যে তাদের প্রিন্সিপাল সাহেব ইফতির বাবার ভালো একজন বন্ধু। তিনি এখানে ঘটে যাওয়া সকল কাহিনী বলার জন্য ইফতির বাবার কাছে ফোন দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেমন আছিস? আর আজ সূর্য কোন দিকে উঠেছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাকে ফোন করেছে? ভালো আছি মিস্টার চৌধুরী। আর আজ সূর্য পূর্ব দিকে উঠেছে তো। তা তুই কেমন আছিস? তোর স্বভাবটা এখনো পাল্টাস নাই। আগেও আমাকে চৌধুরী সাহেব বলতি, এখনো বলিস। আমি ভালো আছি। তুই কি ফিরে আসিস? তোর সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল, তুই তো আমাকে ভুলে গেছিস। হ্যাঁ, আমি ফ্রি আছি। তোকে কি কোনোদিন ভোলা যায়? তুই হলি আমার জিগারের দোস্ত। যদি এত আমাকে বন্ধু ভাবতি তাহলে ছেলের বিয়েতে আমাকে দাওয়াত দিতি। কি? আমার ছেলের বিয়ে? বড় ছেলের তো অনেক আগেই বিয়ে দিছি, আর ছোট ছেলে তোর বিশ্ববিদ্যালয়ে পড়ছে। দেখ, মজা করবি না। তোর ছোট ছেলে মানে ইফতিকে বিয়ে দিলে আর আমার সাথে এখন মজা করছিস? হোয়াট? আমার ছেলে বিয়ে হলো আর আমি জানলাম না? আজব ব্যাপার। তোর ছেলের আমাদের কলেজের একটা ম্যাডামের সাথে বিয়ে দিলি আর আমাকে বললি না, আর এখন তুই না জানার ভান করতেছিস? তুই এটা কি বলিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর স্যার ইফতির বাবাকে সব খুলে বলল। ইফতির বাবা তো শুনে আকাশ থেকে পড়ল। ইফতির বাবার একেবারে চুপ হয়ে গেল। তার মুখ থেকে কথাই বের হচ্ছে না। তার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে যে ইফতি এই কাজ করতে পারে না। ইফতি এটা কিভাবে করতে পারলো? এই ভাবতে ভাবতে ইফতির কাছে ফোন দিল। তুমি কোথায়? আর শুনলাম তুমি নাকি বিয়ে করছো তোমার ক্লাসের ম্যাডামকে। আব্বু, আমি তো ক্যাম্পাসে। আর এইগুলো কে বলল? দেখ, আমি তোকে কোনোদিন কোনো কাজে বাধা দেইনি। তুই কি করে আমার সব মান সম্মান ডুবাতে পারলি? বাবা, আমি এসব কিছু করি নাই তো। শোনো। চুপ, মিথ্যাবাদী। তোমার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি এটা কিভাবে করলে? তুমি বিয়ে করবে সেটা তোমার ভাবি বা তোমার কলিজার বোনের কাছে বলতে পারতে। তুমি আমাদের না জানিয়ে এটা কিভাবে করতে পারলে? বাবা, আমি এসব কিছু করি নাই। আমার কথাটা একবার শোনো। তোমার কোনো কথা শোনার আমার কোনো ইচ্ছা নেই। আর তুমি এই বিষয়ে আমার কাছে আর কিছু বলতে আসবে না। আসলে আমি বলে যাব যে আমার ছোট কোনো ছেলে আছে। এই বলে ইফতির বাবা ফোন কেটে দিল। তখন ইফতি তো আকাশ থেকে মাটিতে পড়ল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ইফতি কি করবে কিছুই মাথায় আসছে না, শুধু চিন্তা করতেছে। আমি কি করতে চাইলাম আর কি হয়ে গেল? আমি আমার ফাঁদেই পড়ে গেলাম। এখন কি হবে? না পারতেছি আপন কাউকে সত্যি কথাটা বলতে, না পারছি বিয়ের কথাটা অস্বীকার করতে। অস্বীকার করলে আবার নিহার চাকরি চলে যাবে। এইসব ভাবতে ভাবতে সিঁড়ির উপরে বসে পড়ল ইফতি। বসে মনে মনে বলতেছে, হে আল্লাহ, তুমি আমাকে এখন বলে দাও কি করব। আমার এই রকম অবস্থা দেখে আমার সব বন্ধুরা এগিয়ে আসলো, আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। ওদের সব বললাম। ওরা তো শুনে অবাক হয়ে গেল। সবাই আমাকে বুদ্ধি দিল বাবাকে গিয়ে সত্যিটা বলে দিতে। আমিও ভাবলাম আমার কথা তো বাবা শুনবে না, তাই বড় আপু, বড় দুলাভাই, মেজো আপু, মেজো দুলাভাই আর আমার প্রাণের আপুকে দিয়ে আব্বুকে বলাতে হবে, তাইলে আব্বু বিশ্বাস করবে। এই ভেবে পকেট থেকে ফোনটা বের করছি। এমন সময় ভাইয়ার ফোন। ফোন ধরতেই তো হাতটা কাঁপতে লাগলো, তাও ভয়ে ভয়ে ফোনটা ধরলাম। তুই কই? এই তো ভাইয়া, ক্যাম্পাসে। তুই নাকি বিয়ে করলি? শেষে তুই আমাকে এই কথা বললি? আমি বিয়ে টিয়ে কিছু করি নাই। দেখ, হাসবি না। আমি তোর হাসি দেখার মুডে নাই। হাসি দেখবি কিভাবে? আমি তো ফোনের মধ্যে হাসতেছি, তাই দেখতে পারবি না। তুই তো এখন খালি শুনতে পারবি। চুপ। তুমি বেশি বড় হয়ে গেছো, তাই না? বেশি বেয়াদব হইছ। ভাইয়া, তুই যা ভাবছিস তেমন কিছু না। আসলে আমি... চুপ। তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই যেখানেই থাকিস 30 মিনিটের মধ্যে বাসায় আসবি, নইলে তোর খবর আছে।
এই বলে ইফতির ভাইয়া ফোন কেটে দিল আর ইফতি নির্বোধের মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর এইদিকে ইফতির বাবা তাদের প্রিন্সিপালের কাছ থেকে নিহাদের বাড়ির ঠিকানা নিয়ে নিহার মায়ের কাছে সব বলে। নিহার মা তো নির্বোধ হয়ে যায়। তারপর সে আর ইফতির বাবা দুজনে আবারও বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মানে হলো নকল বিয়ে থেকে আসলভাবে বিয়ে দিতে চায় এবং দিন তারিখও ঠিক করে আসে। কিন্তু এইগুলা আসল দুইজনের কেউই জানে না। দিন তারিখ দিয়ে ইফতির বাবা চলে আসে আর নিহার মা নিহাকে কল করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে। নিহাও রওনা দেয়। একমাত্র আল্লাহ তাআলাই জানে আজ তাদের কপালে কি আছে। আর নিহার মা নিহাকে কিছু বললে নিহা ইফতিকে গুলি করে মারবে। এমনিতেই তার উপরে সেই বাসের কাহিনী নিয়ে এখনও রেগে ফায়ার হয়ে আছে। আল্লাহ আমাকে রক্ষা করো, নইলে আমি শেষ। এইসব ভাবতে ভাবতেই ইফতি বাড়িতে পৌঁছালো। তারপর গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে গিয়ে দেখলো তার ভাবি, আপু আর মা বসে গল্প করছে। ইফতি কেবলই তার মায়ের সামনে গিয়েছে, এমন সময় ঠাস ঠাস করে শব্দ হলো। কি ভাবছেন কেন ঠাস ঠাস শব্দ হলো? কারণ ইফতির মা আর তার আদরের ছোট বোন দুইজন ঠাস ঠাস করে ইফতির 6টা চর মারল। তখন ইফতির মনে হলো তার মুখের ওপর দিয়ে চর বয়ে গেল। ইফতি তো কিছু বলার সাহস হারিয়ে ফেলেছে, কারণ কথা না বললেই 6টা, আবার যদি কথা বলে মনে হয় কয়েক ডজন হজম করতে হবে তাকে। ইফতির খুব কান্না পাচ্ছিল, কারণ ছোটবেলা থেকে এত জোরে কেউ ইফতিকে মারেনি। নিহা মেরেছিল, কিন্তু আস্তে। তার মা আর তার কলিজের টুকরা বোন তাকে এত জোরে চড় মারল, ইফতি তো বিশ্বাসই হচ্ছে না। তাই সে তার মায়ের দিকে তাকিয়ে আছে আর চোখে দেখলো তার ভাবি তার পক্ষ নিয়ে কি যেন বলতে চাচ্ছে, কিন্তু পারছে না, কারণ কিসে যেন বাধা পাচ্ছে। এমন সময় ইফতির মা বলতে শুরু করলো, এতদিন মনে করতাম তুই আমার সন্তান, তোকে নিয়ে আমার গর্ব হতো, আর আজ মনে হচ্ছে তোর মতন কুলাঙ্গারকে জন্ম দিয়ে আমি সবচেয়ে বড় ভুল করেছি। ইফতির দম বন্ধ হয়ে যাচ্ছে। তখন তার মা আবারও বলল, তোর লজ্জা করলো না এমন একটা কাজ করতে? তুই আমাদের সম্মানকে নিলামে তুলে দিলি। নিজে এখনো পড়াশোনা করিস বাবা ভাইয়ের টাকায়। একদিন অফিসে যেতে বললে লাট সাহেব পারে না, আবার সে বিয়ে করেছে, তাও আবার তার থেকে 3 বছরের বড় মেয়ে। তোর লজ্জা করলো না এমন একটা কাজ করতে? মা আমার কথাটা একবার শোনো, তারপর আমাকে যে শাস্তি দিবা আমি তা। ইফতিকে ধমক দিয়ে থামিয়ে তার মা বলতে লাগলো, চুপ কর কুলাঙ্গার, তোর কথা আমার শুনতে মন চাচ্ছে না। তুই বল, তোর জীবনে যা চেয়েছিস তার কোনো কিছু কি আমি বা তোর বাবা অপূর্ণ রেখেছি? তুই বিয়ে করবি ভালো কথা, তুই আমাকে কিংবা তোর ভাবিকে বলতে পারতি। তুই কেন আমাদের না জানিয়ে বিয়ে করলি বল? আমি বিয়ে করি নাই। ইফতির মা তাকে আবারও ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিল। ইফতি চড় খেয়ে মুখ 2 হাত দিয়ে ঢেকে রাখলো। তখন তার মা আবার বলতে শুরু করলো, আমাদের সাথে তো প্রতারণা করলি, এখন আবার আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছিস। তোর মায়ের কাছে মিথ্যা বলতে তোর লজ্জা করছে না বেয়াদব ছেলে? এই বলে ইফতির মা কান্না করতে করতে উপরে চলে গেল। এমন সময় রিয়া তার হাত ধরে ঘরে নিয়ে গিয়ে ঠাস ঠাস করে আবারও 2টা চড় মেরে দিল। ইফতি শুধু দর্শকের মতো দেখতে লাগলো আর ব্যথাটা অনুভব করতে লাগলো। কিরে, তুই না আমার কলিজার আপু, তুই আমাকে এত জোরে থাপ্পড় মারলি। এই বলে আমি কেঁদে ফেললাম। তুই আমাকে একদম কলিজার আপু বলবি না। বলে রিয়াও কেঁদে ফেললো, কারণ রিয়া ইফতির চোখে পানি দেখতে পারে না। কেন তোকে আমি আপু বলবো না? কারণ আমি যদি তোর আপু হতাম তাহলে তুই যে হানিমুন করতে গিয়েছিলি সেটা আমাকে বলতি। আপু তেমন কিছু হয় নাই। তাহলে তুই বল কি হয়েছে? আর তুই বিয়ে করলি ভালো কথা, আমাকে জানালি না কেন? তুই জানিস যে আমি তোর সব বিষয়ে সাপোর্ট করি, তাহলে বললি না কেন? আপু শোনো, আমার আর নিহার বিয়েই হয়নি, হানিমুন কি করে হবে? তারপর ইফতি কলেজের কাহিনী পুরো বলল রিয়াকে। তুই আমার কাছে মিথ্যা বলতেছিস? তোর থেকে তো আমি এটা আশা করিনি। এই বলে রিয়া বাইরে চলে যেতে বসলো। এমন সময় ইফতি রিয়ার হাত ধরে টান দিয়ে তার সামনে নিয়ে এসে রিয়ার মাথায় হাত রেখে পড়ল। আপু আমাদের বিয়ে হয়নি, এই তোর মাথায় হাত রেখে বলছি। এরপর ইফতি রিয়ার কাছে আজ সকালের সব কাহিনী বলল। রিয়া শুনে বলল, আমার ছোট ভাইটা যে এত বড় হয়ে গিয়েছে এটা কোনোদিন ভাবিনি। এরপর রিয়া ইফতির মুখের দিকে তাকিয়ে কেঁদেই দিল আর ইফতির মুখে হাত দিয়ে বলল, তোর খুব ব্যথা লেগেছিল আমার থাপ্পড়ে, তাই না?
এই বলে হাও মাও করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি কি জন্য আমার ভাইকে মারলাম আমার এই হাত দিয়ে? এই বলে রিয়া ইফতির মুখে আবারও হাত দিল। এবার ইফতি আর নিজেকে ধরে রাখতে পারল না, তার আপুর গলা জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আর বলল, তুই না আমার লক্ষ্মী আপু, তুই মারবি না তো আমাকে কে শাসন করবে? আমার কিছুই হয়নি, কান্না করিস না প্লিজ। তারপর রিয়া ইফতিকে ঘরে রেখে কে যেন আনতে গেল, বলে গেল না। এইদিকে নিহা বাড়িতে এসে দরজায় নক করলো। নিহার মা এসে দরজা খুলে দিয়ে ভিলেন মার্কা একটা হাসি দিয়ে নিহাকে ঘরে ঢুকতে দিল। নিহা তার মায়ের মুখ দেখেই বুঝে যে কিছু অবশ্যই তো আছে, নইলে নিহার মা এই ভিলেন মার্কা হাসি দিত না। এই ভাবতে ভাবতে নিহা ঘরের ভিতরে ঢুকলো। এমন সময় নিহার মা নিহাকে জিজ্ঞাসা করলো, তোর থেকে এমনটা আশা করিনি। এই বলে নিহার মা নিহাকে কয়েকটা ঠাস ঠাস থাপ্পড় মেরে দিল। নিহা মুখে হাত দিয়ে করুণ দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে আছে, আর নিহার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি কি করেছি যে তুমি আমাকে মারলে? তুই আবার আমাকে জিজ্ঞাসা করতেছিস? নির্লজ্জ মেয়ে, তোকে নিয়ে আমি গর্ব করেছিলাম, আর তুই আমার মুখে চুনকালি মাখিয়ে দিলি। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, আর আমি কি করে তোমার সম্মান মাটিতে মিশিয়ে দিলাম? নেকা, কিছু তুমি বুঝো না, তাই না? তোর লজ্জা করছে না? যা করছিস তা আবার তুই তোর মার মুখ থেকে শুনতে চাইছিস? এতটা নিচে নেমে গেলে কবে? মা, আমি কি করছি বলবা তো? তোর লজ্জা করছে না এটা বলতে? প্লিজ অ্যাট লাস্ট বলো আমি কি করছি। ঠিক আছে, তুই আমাকে না জানিয়ে বিয়ে করেছিস তোরই একজন ছাত্রকে। মা, এসব কিছুই করি নাই, ও আমার চাকরি বাঁচানোর জন্য মিথ্যা বলছে। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। ওই ছেলের বাবা এসেছিল। আজ মঙ্গলবার, আগামী শুক্রবার তোর আর ওই ছেলে মানে ইফতির বিয়ে। এই কথা শুনে নিহা তো রেগে ফায়ার, আর মনে মনে বলছে, ইফতি, তোকে আমি গিলে খাবো, তোর জন্য আমার এখন বিয়ে করতে হবে। নিহা তার মায়ের দিকে তাকিয়ে অসহায়ভাবে বলল, মা, আমি এখন বিয়ে করব না। কি বললি তুই? বললাম তো আমি এখন বিয়ে করতে পারবো না। তুই বিয়ে করবি আর তোর বাবাও বিয়ে করবে? ঠিক আছে, তাহলে বাবাকে ফোন করে আসতে বলি, আর বলি মা তোমাকে আবার বিয়ে দিবে। তুই না খুব বেয়াদব হয়ে গেছিস। এমনিই তো আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিস। যাও বা একটু আছে, তাও কি তুই মাটিতে মেশাতে যাচ্ছিস? তুই পালিয়ে বিয়ে করেছিস, এখন আমরা দুই পরিবার মিলে তোকে আর ইপ্তিকে বিয়ে দেব, আর তুই বিয়ে না করার জন্য নাটক করছিস। আমি কোনো নাটক ফাটক করছি না, আর আমি বিয়ে করি নাই, ওটা মিথ্যা কথা। তুই বিয়ে করিস নাই, তাহলে ওই কাবিননামা কি মিথ্যা? আর তোরা যে কক্সবাজারে গিয়ে একই ঘরে একই বেডে থেকে আসলি, ওটাও কি মিথ্যা? তোকে আমি চিনি, তুই বিয়ে না করে কোনোভাবেই একই বেডে থাকতিস না। আমি জানি না ইফতি কিভাবে ওই কাবিননামা বানাইছে, তুমি বিশ্বাস করো আমি বিয়ে করি নাই। আর আমি ওর ম্যাডাম হয়ে যদি ওকে বিয়ে করি তাহলে সবাই আমাকে নিয়ে কি ভাববে? আর ওর থেকে আমি কমপক্ষে 3 বছরের বড়। দেখ, নাটক করবি না, তোর বিয়ে এখানেই হচ্ছে, ব্যাস এটাই ফাইনাল। আর তুই সেটা আগে ভাবিস নাই যে তুই ওর থেকে 3 বছরের বড়? এই বিষয় বাদ, কালকে থেকে ছুটি নিবি, আর 3 দিন পর তোর বিয়ে, তাই সব কিছু গুছাতে হবে। এই বলে নিহার মা নিহার কাছ থেকে চলে গেল, আর নিহা হাঁ করে তার মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আর নিহা মনে মনে বলতে লাগলো, শালা রিফতি, তোর সাথে তো আমার বিয়ে হচ্ছেই, কোনোভাবেই তো আর আটকাতে পারবো না। তোর জন্য এত তাড়াতাড়ি আমাকে বিয়ে করতে হচ্ছে, তাও আবার আমার থেকে 3 বছরের জুনিয়র। আর আমার ছাত্রকে একবার বিয়ে হয়ে তোর বাড়িতে যায়া নেই, তারপর তোকে বোঝাবো কত ধানে কত চাল। তোকে আমি বুঝিয়ে দিব বিয়ে করলে কেমন লাগে, আর সেটা যদি হয় আমাকে হয় তাহলে তো কোনো কথাই নাই। আর তোকে আমি এমনভাবে জ্বালাবো যে তোর 7 জন্মে বিয়ে করার শখ মিটে যাবে। তোকে এত কষ্ট দেব যে তুই আমাকে ছাড়তে বাধ্য হবি। নিহা মনে মনে এই বলতেছে আর রাগে ফুলছে। আর এদিকে বেচারা ইফতি বসে আছে আর ভাবছে নিহা তাকে কি করবে, এমনি তার উপরে রেগে আছে ওই গাড়ির ঘটনার জন্য। এমন সময় রিয়া আসলো বরফ নিয়ে। 8-9টা থাপড় খেয়ে মুখ লাল হয়ে গেছে, তাই রিয়া বরফ লাগিয়ে দিচ্ছে। আর ইফতি রিয়ার দিকে তাকিয়ে দেখলো রিয়া হাসছে। কি রে আপু, মুচকি মুচকি হাসতেছিস কেন? কাহিনী কি? তুই বুঝবি না। তুই বললেই বুঝবো, বল দেখি কি কাহিনী। আমার একটা ছোট্ট ভাইয়ের বিয়ে, আর আমি খুশি হব না? কি, আমার বিয়ে এই বয়সে? হ্যাঁ, তোমার বিয়ে।
নিজে যখন পালিয়ে বিয়ে করেছিলে তখন মনে ছিল না যে তোমার বিয়ের বয়স হয় নাই? এখন ঠেলা সামলাও। আমি বিয়ে করব না। আর মেয়েটাকে? বিয়ে তো তোকে করতেই হবে, যেমন ভুল করেছো এখন তো শুধরাও। আর মেয়েটা কে হতে পারে তা ভালো করেই জানিস। মেয়েটা হলো তোর ম্যাডাম নিহা। শুনে তো ইফতি কান্না করার বদলে খুব খুশি, কারণ হাজার হলেও জীবনের প্রথম কাজ তাকে কি ভোলা যায়। কিন্তু পরক্ষণেই মনে পড়ে গেল তার সাথে ঘটে যাওয়া নিয়ার সব কথা। মনে পড়তেই ইফতির মুখ কালো হয়ে গেল। তাও সে ভাবতে লাগলো, যা হওয়ার হবে, তাও যে আমার স্বপ্ন পূরণ হবে। এমন সময় ইফতির ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখলো তার হবু বউ ফোন দিয়েছে। ইফতি চিনতে পেরেও না চেনার ভান করে রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন আপনি? তোর জম, তোকে আমি লবণ লাগিয়ে গিলে খাবো। হেই মিস, সাবধানে কথা বলুন। পরিচয় দেন, নইলে কিন্তু ভালো হবে না। তুই কি করবি আমায়? আমি তোকে মারতে মারতে এমন অবস্থা করব যে তুই তোর বাবার নাম ভুলে যাবি। আর আমি কে তাই না? শোন তাইলে আমি কে। আমি হলাম সেই মেয়ে তোর কারণে যাকে বিয়ে নামক বাঁধনে ধরা পড়তে হচ্ছে। তোরে আমি কোনো দিন ক্ষমা করব না। আমি কি দোষ করেছিলাম যার জন্য তুমি আমার মায়ের কাছে, তোমার ফ্যামিলির কাছে, কলেজের শিক্ষকদের কাছে ছোট করলে? আমার আজ যা অবস্থা এর জন্য শুধুমাত্র তুমিই দায়ী। নিহা কান্না করতে লাগলো। ইফতি অসহায়ভাবে বলল, আসলে ম্যাম, আমি এসব ভেবে কোনো কাজ করিনি। তাইলে তুমি কি সব ভেবে কাজ করেছিলে? আসলে আপনার চাকরিটা চলে যাচ্ছিল, তাই আমি ভাবছিলাম আমি এই কাগজটা দিলে হয়তো আপনার চাকরিটা যাবে না। আর আপনাকে নিয়ে যে অপবাদ ক্যাম্পাসে ছড়িয়েছে সেটা আর কেউ খারাপভাবে নিবে না। আর শুনেন, আমার জন্য আপনার কিছু হয়নি। আপনি আমার সাথে বাজি ধরেছিলেন আর আপনি সেই বাজিতে হেরে গিয়েছিলেন, যার জন্য আপনি আমার সাথে কক্সবাজার গিয়েছিলেন। কিন্তু আপনি আমার প্রাপ্য সবকিছু দেন নাই, বরং আপনার জন্য আমাকে একদিন হসপিটালে থাকতে হয়েছে। কি বললে? তুমি আমার সাথে কিছু করো নাই? তুমি আমার এমন জায়গায় হাত দিয়েছো যে জায়গায় পর পুরুষ কেউ হাত দেয় না। বেয়াদব ছেলে, তোমার শিক্ষা আমি দিব, আগে আমার বিয়েটা হয়ে নে। এই বলে ফোন কেটে দিল নিহা। ইফতি ফোনটা বেড়ে ফেলে দিয়ে ভাবতে লাগলো, বিয়ের আগেই আমাকে এমন হুমকি দেয়, আল্লাহই একমাত্র জানেন বিয়ের পরে আমার সাথে কি কি করবে। এমন সময় রিহা ইফতিকে রাতের খাওয়ার জন্য ডাক দিল। তারপর বেচারা হতাশ নিয়ে খাবার খেতে চলে গেল। সবাই মনে হয় তার জন্যই অপেক্ষা করছিল খাবার টেবিলে। ইফতি গিয়ে দেখলো সবাই প্লেটের সামনে নিয়ে বসে আছে। ইফতি যেতেই তার বাবার সামনে চেয়ারটাতে বসে পড়ল। তারপর ইফতি বাবা শুরু করলো, শোনো, জীবনে তোমাকে আমি কোনো কিছুতেই জোর করিনি। সব জায়গায় তোমার যা মন চেয়েছে তুমি তাই করেছো। বিয়ের মতো একটা সিদ্ধান্ত যে নিলে তাও আমাদের জানানোর প্রয়োজন মনে করোনি। বাবা বলতে আমার মুখ থেকে বাবা কথাটা কেড়ে নিয়ে ধমক দিয়ে বলল, চুপ বেয়াদব ছেলে, তুমি তো আগে এমন ছিলে না। কোনোদিন আমার মুখের উপর কথা বলনি। বিয়ে করার জন্য এত নিচে নেমে গেলে। শোনো, এতদিন তুমি যা বলছো আমরা তাই করেছি, আর আজ আমি যা বলবো তোমাকে কাল থেকে তাই করতে হবে। ঠিক আছে বাবা, বলেন আমাকে কাল থেকে কি কি করতে হবে। আর 2 দিন পর তোমার বিয়ে। আমাকে আর তোমার ভাইকে আয়োজন নিয়ে ব্যস্ত থাকতে হবে, তাই তোমার আম্মুর সাথে শপিং করতে যাওয়ার লোক নাই, তুমি যাবে ওদের সাথে। ঠিক আছে আব্বু। শোনো, রাতে তোমার বড় আপু আর মেজো আপু আসবে, আর তোমার দুলাভাই আসবে তোমার বিয়ের দিন। কাল সকালে তোমার আম্মু সবাইকে নিয়ে মার্কেটে চলে যাবে, আর তুমি সকালে উঠে ফ্রেশ হয়ে 11টার দিকে নিহাকে ড্রপ করে তোমার আম্মু যেখানে থাকবে ওইখানে নিয়ে যাবা। কি? আমি এটা পারবো না। ওই মহিলাকে আমি ড্রপ করতে পারবো না। না পারলে তোমার জন্য এই বাড়ির দরজা চিরতরের মতো বন্ধ। আর নেহাকে বিয়ে করার আগে মনে ছিল না সে কেমন? ঠিক আছে। এই বলে খাবার সম্পূর্ণ না করে উঠে পড়লাম রাগে। শালার বিয়ে না করেই যদি সে আমার বউ হয়ে যায় তাইলে কেমন লাগে একবার চিন্তা করেন। আমার কথা তো কেউ বিশ্বাসই করে না। এই ভাবতে ভাবতে রুমের দিকে গেল ইফতি। গিয়ে দেখে ফোনটা বিছানায় ভূমিকম্প শুরু করেছে, মানে ফোনে কেউ কল করছে। ফোনটা হাতে নিয়ে দেখে সিয়াম কল দিয়েছে। মামা, আজ কেমন দিলাম সবাই মিলে? যা দিছো মামা, সারা জীবন ভুলতে পারবো না। কেন মামা, কি হয়েছে? আর কইস না, নিহার সাথে আমার বিয়ে শুক্রবারে। কি? এটা কি করে সম্ভব? আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তবেই আছি? শালা আমাকে নিয়ে মজা করিস, সব বাস্তব। শালার প্রিন্সিপাল আব্বুকে সব বলে দিছে। প্রিন্সিপাল তোর বাবাকে চিনে কিভাবে? শুধু চিনে না, তারা দুইজন আমাদের মতো বেস্ট ফ্রেন্ড।
সিয়াম শুনে তো অবাক। তারপর ইফতি সিয়ামকে সব খুলে বলল। এতে সিয়ামও ভেবেচাকে খেয়ে গেল। এরপর স্বস্তি নিয়ে বলল, মামা সমস্যা নাই, তুমি তাও তো তোমার ভালোবাসাকে পেলে, আর সেটা তোমার প্রথম ক্রাশ লাইফের। হ্যাঁ তা ঠিক, তবে আমার সাথে এখনই যেমন বিহেভ করে আল্লাহ জানে বিয়ের পরে আমার সাথে কেমন করে। আরে মামা টেনশন করো না, যখন তুমি ম্যামের স্বামী হবা তাই তখন তোমার সাথে ভালো ব্যবহারই করব, তুমি দেখে নিও। মামা তোমার মুখে যেন ফুল চন্দন পড়ুক, তোমার কথাই যেন সত্যি হয়। তা মামা আমাদের ট্রিট কখন দিচ্ছ? ট্রিট? কিসের ট্রিট মামা? কি বললি শালা, তুই একটা হারামি শালা। তোর জন্য এত বড় কাজ করলাম আর তুই বিয়ে করেছিস তাও ট্রিট দিবি না? আর আমরা একটা গার্লফ্রেন্ড নিলে তোকে ট্রিট দিতে হয়? শালা পাক্কা হারামি তুই। আরে মামা রাগ করিস কেন, দিব, ট্রিট দিব। তোদের না দিলে কাদের দিব বল? তোরা আমার জিগারের দোস্ত, সবাইকে কল করে বলে দে কাল রাতে আমি ট্রিট দিব। কারণ তোরা না থাকলে কোনোদিন এটা সম্ভব হতো বল? তাই কালকেই ট্রিট দিব। ওকে মামা, যামু, বাই। বাই পিচ্ছি মামা। ফোন কেটে দিয়ে মনে মনে বলতে লাগলাম, শালার আমি এত বড় বিপদে না পড়লে বুঝতেই পারতাম না যে আমার বন্ধুরা আমাকে এত ভালোবাসে, আমার জন্য তারা এত কিছু করতে পারে। এমন সময় বাবা এসে বলল আমাকে নাকি আপুদেরকে আনতে বাস স্ট্যান্ডে যেতে হবে। তাই আমি বেশি দেরি না করে একটা শার্ট গায়ে দিয়ে গাড়ি নিয়ে বের হলাম। 30 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। সেখানে গিয়ে কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে আপুদের জন্য অপেক্ষা করতে লাগলাম। গান শেষ হবার আগেই টের পেলাম আমার দুইটা কান দুই দিকে কে যেন টেনে ধরছে। আমি তখন বুঝলাম আমার কপালে আজ থেকে অনেক কষ্ট আছে। ইফতির বড় আপু আর মেজো আপু দুইজন মিলে তার দুই কান টেনে ধরেছে। তার বড় আপু অর্থাৎ হিয়া ডান কান আর মেজো আপু অর্থাৎ দিয়া তার বাম কানটা ধরে টান দিচ্ছে। ইফতি তো হেব্বে ব্যথা লাগছিল, তাই আর কন্ট্রোল করতে না পেরে বলে উঠল, এরে মাগো আমাকে মেরে ফেললো। এই কথা শুনে আশেপাশে সবাই তার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল। এমন সময় হিয়া বলে উঠল, কি রে পাজি, এত বড় হলি কবে যে আমাকে না জানিয়ে একাই বিয়ে করে নিলি? সময় পাইনি নাই বলার, তাই বলিনি। মিথ্যা বললাম কারণ কেউ আমার সত্য কথা বিশ্বাস করবে না, তাই ওদের কথার সাথেই তাল মিলিয়ে বলে যাচ্ছি। তা এখন সময় পাবে কিভাবে? সে তো এখন নায়ক হয়ে গেছে, বর্তমানে বিল গেটসের ছেলের মতো জীবনযাপন করে, তাই আর আমাদের কাছে কিছু বলার প্রয়োজন মনে করে না। আমাদের তো বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেলে তো বোন পর হয়ে যায়। দয়া করে এমন করে বলিস না, আমার খুব কষ্ট হয়। আর আমাদের মনে হয় কষ্ট হয় নাই? তুই যে আমাদের না জানিয়ে বিয়ে করে নিলি, জানিস আমরা কতটা কষ্ট পেয়েছি? এই বলে হিয়া কান্না করতে করতে ইফতিকে জড়িয়ে ধরল। দিয়াও কিছু বলতে পারল না, সেও ইফতিকে জড়িয়ে ধরেই কেঁদে দিল। বোনের কান্না দেখে কি ভাই কান্না না করে থাকতে পারে? তাই ইফতিও কান্না করতে করতে দুই হাত দিয়ে দুজনকে জড়িয়ে ধরল আর মনে মনে বলতে লাগলো, সত্যি আমি খুব সৌভাগ্যবান, নইলে এমন 3টা বোন পেতাম না। আমাকে খুবই ভালোবাসে আমার 3টা বোন, আমিও কম কিসে, আমিও তাদেরকে অনেক অনেক ভালোবাসি। এমন সময় দিয়া একটু ধমক দিয়ে বলে উঠল, কি রে, কান্না করে কি এখানেই সারা রাত কাটাবি নাকি বাড়িতেও যাবি? হ্যাঁ হ্যাঁ চল। তাড়াতাড়ি চল মা, তোদের জন্য অপেক্ষা করছে। এই বলে ইফতি গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করলো। হিয়া আর দিয়া পিছনের সিটে বসে গল্প করতেছে, ইফতি ছোটবেলার সব কাহিনী নিয়ে। এমন সময় হিয়া বলে উঠল, আচ্ছা ইফতি, আমাদের ছোট্ট ভাবিটার নাম কি? নাম দিয়ে কি করবি রে? যখনই বাড়ি আসবে তখন তার কাছ থেকেই শুনে নিস। আমার লক্ষ্মী ভাই, বল না কি নাম তার? ওর নাম হলো নিহা, আমাদের ক্লাস টিচার। তা তো জানি, খালি নামটাই জানতাম না। আচ্ছা ভাই, নিহা কেমন দেখতে? আই মিন ওর চেহারা কেমন? আচ্ছা তোরা কি জানিস না আমার পছন্দ কেমন? জানিসই তো, সবসময় আমি সেরার চাইতেও সেরাটা পছন্দ করি। জানি তোর পছন্দ কেমন। তোর পছন্দ হলো একদম বাজে, তা আমরা জানি। তোরা কালই দেখিস কেমন দেখা যায়। ঠিক আছে, দেখবো নে। কি ঘোড়ার ডিম নিয়ে আসতেছোস? আচ্ছা তোদের প্রেম কাহিনী বলবি না আমাদের কাছে? অবশ্যই বলবো, যদি কোনোদিন সুযোগ আসে। এইসব কথা বলতে বলতে তারা বাড়ি চলে আসলো। ইফতির বোনেদের তার মা আর রিয়া এগিয়ে নিয়ে গিয়ে ওদের সাথে গল্প করতে লাগলো। কিন্তু ইফতি একটা জিনিস
লক্ষ্য করলো তার মা তার মিথ্যা বিয়ের কথা শুনে তার সাথে ভালোভাবে কথা বলছে না, আর তার বাবাও না। এই দেখে ইফতি মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু সব প্রকাশ করছিল না, মনের মধ্যে চেপে রাখছিল আর মনে মনে বলছিল, আব্বু আম্মু আমার সাথে তো ভালোভাবে কথা বলছো না। যেদিন জানবে আমি কি করেছি সেদিন বলবে এমন সন্তান জন্ম দিয়ে আমি সার্থক। কিন্তু সেই দিনটা অনেক দূরে। আমিও দেখি তোমরা আমাকে কত অবহেলা করতে পারো। মনে মনে এই কথা ভাবতে ভাবতেই ইফতির চোখ দিয়ে পানি বের হচ্ছিল। ইফতি চোখটা মুছে ফ্রেশ হতে চলে গেল। আর এইদিকে ইফতির বাবা নিহার মাকে ফোন করে বলছে কাল নাকি নিহা ইফতির আম্মুদের সাথে শপিংয়ে যাবে। আরও বলছে কলেজ থেকে যেন কয়েকদিনের ছুটি নেয়, কালকে কলেজে গিয়ে আর ইফতির কথা বলেছে তাকে নাকি কাল নিহাকে কলেজ থেকে নিয়ে মার্কেটে যাবে। মার্কেটে যেতে হবে, এটা শুনে তো নিহা খুশিতে আত্মহারা, কারণ কাল তাইলে ইফতিকে অনেক প্যারা দিতে পারবে নিহা বসে বসে প্ল্যান করছে কাল কিভাবে ইফতিকে প্যারা দিবে। অনেকক্ষণ ভাবার পরে হঠাৎই বলে উঠল, পেয়ে গেছি। এই কথা আবার নিহার মা তার রুম থেকে শুনতে পেয়ে বলল, কিরে কি পেয়ে গেছিস? কিছু না আম্মু। তাইলে এমন চিৎকার করে উঠলি কেন? এমনি। এই কথা শুনে নিহার মা মনে মনে বলতে লাগলো, মেয়েটা বিয়ে করে আসলেই পাগল হয়ে গেছে। এই বলে মুচকি একটা হাসি দিয়ে তিনি ঘুমের প্রস্তুতি নিলেন। এদিকে নিহা ফোনটা হাতে নিয়ে বলতেছে, শালার জুনিয়র বর, কাল থেকে তোকে টর্চার শুরু করব। তোকে এমন টর্চার করব যে তুই সারা জীবন ভুলে যাবি বিয়ের কথা। কালকে তোর 12টা বাজাবো মিস্টার ইফতি। নেহা আর ইফতির সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে? সিনিয়র নেহা আর জুনিয়র ইফতির মিথ্যে বিয়ে, কিন্তু তাতে কি সত্যিকারের ভালোবাসার জন্ম হবে, নাকি নেহা কোনো একটা প্ল্যান করে সব কিছু আটকে দেবে, ইফতিকে পেরা দিয়ে এই বিয়েটা ভেঙে দেবে? তাদের গল্পে একের পর এক চমক, ভালোবাসা, দ্বিধা আর মিষ্টি ঝগড়ায় ভরা এই সম্পর্কের শেষটা কি হবে? গল্পটা পুরো শুনতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানিয়ে দিন নেহা ইফতির এই জুটিকে কেমন লাগছে আপনাদের। আপনার প্রতিটা মন্তব্য আমাদের নতুন পর্ব বানাতে অনুপ্রেরণা দেয়।